হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে ওয়েলকাম সৌরভ মন্ডল ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজ আমাদের আলোচনার বিষয় ভারতের ইতিহাসের বিভিন্ন রাজা সভাকবি সম্পর্কে। আর এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, কেননা এখান থেকে বিভিন্ন সরকারি চাকরির এক্সামে তোমরা কোয়েশ্চেন দেখতে পারবে। আর এরকম আরো 3টি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্লাস আমি এর পূর্বে করিয়েছি। যারা আমার ক্লাসগুলি এখনো দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলে যাও এবং সেখানে গিয়ে এই 3টি ক্লাস করো। সেখান থেকে তোমরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারবে। আর ক্লাসটিকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। ভালো লাগবে অবশ্যই, আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তাহলে চলো শুরু করি। আমাদের 1 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব কনিষ্ক থেকে। কনিষ্কের রাজসভার সভাকবি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কনিষ্কের রাজসভার সভাকবি ছিলেন কে? অশ্ব ঘোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে স্টার মার্ক তোমাদের করে দিলাম বোঝার সুবিধার্থে, তোমরা এটাকে নোট ডাউন করবে যে কনিষ্কের রাজসভার সভাকবি ছিলেন কে? অশ্ব ঘোষ। এছাড়াও অশ্ব ঘোষ ছাড়াও নাগার্জুনও কনিষ্কের রাজসভার সভাকবি ছিলেন। তোমরা মনে রাখবে যে কনিষ্কের রাজসভায় কিন্তু তাহলে দুজন সভাকবি, অশ্ব ঘোষ এবং নাগার্জুন। এই নাগার্জুনও কিন্তু তাহলে কনিষ্কের রাজসভার সভাকবি ছিলেন। আর এবার আমরা কনিষ্ক থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ লাইন দেখব। অশ্ব ঘোষ যিনি ছিলেন কনিষ্কের রাজসভার সভাকবি, তিনি বুদ্ধচরিত গ্রন্থ রচনা করেন। তাহলে আমরা জানতে পারলাম যে বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতাকে এই অশ্ব ঘোষ বুদ্ধচরিত গ্রন্থ রচনা করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এসেওছে যে বুদ্ধচরিত গ্রন্থটি কে রচনা করেন, তোমরা বলবে অশ্ব ঘোষ বুদ্ধচরিত গ্রন্থটি রচনা করেন। এবার আমরা দেখব দ্বিতীয় কোয়েশ্চেন বাণভট্ট থেকে। দ্বিতীয় কোয়েশ্চেন আমাদের বাণভট্টের সভাকবি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সবগুলো প্রশ্নই তোমাদের ইম্পর্টেন্ট রাখার চেষ্টা করেছি, তবুও আমি তোমাদের এখানে স্টার মার্ক করে দেবো। বাণভট্টের সভাকবি ছিলেন কার? হর্ষবর্ধনের। তোমরা মনে রাখবে যে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন কে? বাণভট্ট। তাহলে বাণভট্ট সভাকবি ছিলেন হর্ষবর্ধনের, তোমরা মনে রাখবে, কেননা এটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা এখান থেকে আরো কিছু কি পয়েন্ট দেখব যে হর্ষবর্ধন ছিলেন কে? পুষ্যবতী বংশের শাসক প্রভাকর বর্ধনের পুত্র। এটা তোমরা জেনে রাখবে যে প্রভাকর বর্ধনের পুত্র ছিলেন কে? হর্ষবর্ধন। এটা তোমরা জেনে রাখবে যে পুষ্যবতী বংশের যিনি শাসক ছিলেন প্রভাকর বর্ধন, তার পুত্র ছিলেন কে? এই হর্ষবর্ধন। তোমরা এটা জেনে রাখবে। আর কবি বাণভট্ট হর্ষবর্ধনের জীবনী নিয়ে একটি গ্রন্থ রচনা করেন, যার নাম হলো কি? হর্ষচরিত। এই গ্রন্থটি খুবই ইম্পর্টেন্ট, কেননা এখান থেকে আমরা অনেক তথ্য হর্ষবর্ধনের সম্পর্কে জানতে পারি। তাহলে এবার আমরা তার পরের পয়েন্ট দেখব। কবি বাণভট্ট হর্ষবর্ধনের জীবনী নিয়ে হর্ষচরিত গ্রন্থ রচনা করেছিলেন। তাহলে আমরা জানতে পারলাম যে হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট। আর এই বাণভট্ট হর্ষবর্ধনের জীবনী নিয়ে একটি গ্রন্থ রচনা করেন, যেটি হলো কি? হর্ষচরিত। এখান থেকে আমরা হর্ষবর্ধনের বহু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। এবার আমরা দেখব আমাদের 3 নম্বর কোয়েশ্চেন, রবিকীর্তি কার সভাকবি ছিলেন? এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রবিকীর্তি কার সভাকবি ছিলেন? দ্বিতীয় পুলকেশী সভাকবি ছিলেন কে? রবিকীর্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে দ্বিতীয় পুলকেশী সভাকবি ছিলেন কে? এই রবিকীর্তি। আর এই দ্বিতীয় পুলকেশী কোন বংশের শাসক ছিলেন সেটাও আমি তোমাদের বলে দিই। ইনি ছিলেন চালুক্য বংশের শাসক। এটা তোমরা মনে রাখবে যে চালুক্য বংশের শাসক ছিলেন কে? এই পুলকেশী দ্বিতীয়। তাহলে দেখো চালুক্যরাজ পুলকেশী দ্বিতীয় সভাকবি রবিকীর্তি একটি প্রশস্তি লিখেছিলেন, যেটি হলো কি? আইহোল প্রশস্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এই আইহোল প্রশস্তি কে রচনা করেন? এই আইহোল প্রশস্তি রচনা করেন কে? আইহোল প্রশস্তি রচনা করেন রবিকীর্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে তোমাদের স্টার মার্ক করে দিলাম যে আইহোল প্রশস্তি রচনা করেন এই রবিকীর্তি। এটা তোমরা মনে রাখবে, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যে আইহোল প্রশস্তি থেকে আমরা কার কথা জানতে পারি? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কথা জানতে পারি। আর রবিকীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি। এবার দেখব আমরা আমাদের 4 নম্বর কোয়েশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে, যে কালিদাস কার সভাকবি ছিলেন? কালিদাস, অর্থাৎ কালিদাস সভাকবি ছিলেন কার? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা কালিদাস একজন খুবই গুরুত্বপূর্ণ কবি, সেই কারণে এটাকে আমাদেরকে মনে রাখতেই হবে যে কালিদাস সভাকবি ছিলেন কার? আমরা মনে রাখবো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস।
আর এখান থেকে আমরা কিছু কি পয়েন্ট দেখব যে চন্দ্রগুপ্তের উপাধিগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই উপাধি বিভিন্ন পরীক্ষাতে আসে যে চন্দ্রগুপ্ত দ্বিতীয় এর উপাধি কি ছিল। চন্দ্রগুপ্ত দ্বিতীয় ইনি ছিলেন একজন গুপ্ত বংশের উল্লেখযোগ্য শাসক, আর এনার উপাধি আমরা দেখব বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য এই উপাধিটা তিনি ধারণ করেছিলেন এবং শকদের পরাজিত করে তিনি শকারি উপাধিও তিনি ধারণ করেছিলেন। এবং তাহলে শকারি এবং বিক্রমাদিত্য এই উপাধি দুটি কার আমরা দেখতে পাবো, গুপ্ত বংশের শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি বিক্রমাদিত্য এবং শকারি। এরপরে আমরা কালিদাসের কিছু গ্রন্থ দেখব। কালিদাসের কিছু উল্লেখযোগ্য, কালিদাস রচনা করেন এমন কিছু উল্লেখযোগ্য গ্রন্থ। মেঘদূতম কালিদাসের একটি উল্লেখযোগ্য গ্রন্থ, কুমার সম্ভবম, কুমার সম্ভবম, মেঘদূতম, কুমার সম্ভবম। এছাড়াও আরো দুটো গ্রন্থ আমরা দেখব, রঘুবংশম এবং ঋতু সংহার। এই ঋতু সংহার গ্রন্থটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটাকে মনে রাখবে, রঘুবংশম। তাহলে আমরা দেখলাম মেঘদূতম, কুমার সম্ভবম, রঘুবংশম এবং ঋতু সংহার, এই চারটি গ্রন্থ লিখেছে কালিদাস। আর কালিদাস কার সভাকবি ছিলেন আমরা দেখলাম, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস। এবার আমাদের সমুদ্রগুপ্ত থেকে আমাদের পঞ্চম কোয়েশ্চেন, সমুদ্রগুপ্ত থেকে, যে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন। আমাদের 5ম নম্বর কোয়েশ্চেন, সমুদ্রগুপ্ত থেকে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন, হরি সেন। তোমরা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা গুপ্ত বংশের সব থেকে উল্লেখযোগ্য শাসক হলো এই সমুদ্রগুপ্ত, আর এই সমুদ্রগুপ্ত যিনি সভাকবি ছিলেন তিনি হলেন কে, হরি সেন। এই কারণে আমাদেরকে এটা মাস্ট বি মনে রাখতেই হবে। এবার এখান থেকে আমরা কিছু কি পয়েন্ট দেখব। তার মধ্যে প্রথম পয়েন্টটা, হরি সেন রচনা করেন এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি। এটা তোমরা মনে রাখবে যে এলাহাবাদ প্রশস্তি এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ছোটকাল থেকে পড়ে আসি যে সমুদ্রগুপ্তর কথা আমরা জানতে পারি কোথায় থেকে, এলাহাবাদ প্রশস্তি থেকে। আর যেটি রচনা করেন তার দরবারের সভাকবি কে, এই হরি সেন। এটা তোমরা মনে রাখবে যে হরি সেন রচনা করেন এলাহাবাদ প্রশস্তি। আর এই যেখান থেকে আমরা কি জানতে পারি, সমুদ্রগুপ্তের রাজ্য জয় এবং রাজত্বকাল সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে সমুদ্রগুপ্তের রাজ্য জয় এবং রাজত্বকাল সম্পর্কে আমরা জানতে পারি কোথা থেকে, এই এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি থেকে। যদি এমন কোনো প্রশ্ন হয় যে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কি জানতে পারি, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্তের রাজ্য জয় রাজত্বকাল সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা পেয়ে থাকি। আর এই গ্রন্থটি রচনা করেন কে, হরি সেন, যিনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। এবার আমরা সমুদ্রগুপ্ত থেকে আরো কিছু কি পয়েন্ট দেখব। সমুদ্রগুপ্তের একাধিক কৃতিত্বের জন্য ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ, এটা এই নামটা খুবই গুরুত্বপূর্ণ যে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কাকে ভারতের নেপোলিয়ন বলে আখ্যা দিয়েছেন। এটা আমরা জানি ভারতের নেপোলিয়ন বলে আখ্যা দিয়েছেন কাকে, সমুদ্রগুপ্তকে। এটা তোমরা মনে রাখবে যে সমুদ্রগুপ্তের একাধিক কৃতিত্বের জন্য ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ন বা নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলে অভিহিত করেছেন। এটা তোমরা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কে বলেছেন, ভিনসেন্ট স্মিথ। এটা তোমরা মনে রাখবে। আর সমুদ্রগুপ্ত হলেন গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট, আর তার রাজত্বকাল 335 থেকে 380 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি গুপ্ত বংশ শাসন করেছিলেন। তাহলে 335 থেকে 380 খ্রিস্টাব্দ পর্যন্ত কে শাসন করেছেন, গুপ্ত বংশের শাসক সমুদ্রগুপ্ত। এটা খুবই ইম্পর্টেন্ট যে তিনি হলেন এই বংশের সব থেকে উল্লেখযোগ্য রাজা। এবার আমাদের 6 নম্বর কোয়েশ্চেন, লক্ষণ সেন থেকে, যে লক্ষণ সেনের 6 নম্বর কোয়েশ্চেন, লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন বা কোর্ট পোয়েট কে ছিলেন, জয়দেব। এটিও খুবই গুরুত্বপূর্ণ, এই জয়দেব গীত গোবিন্দের রচয়িতা, এই প্রশ্নটা বহু পরীক্ষাতে এসেছে। আর জয়দেব ছিলেন কার সভাকবি, লক্ষণ সেনের সভাকবি ছিলেন কে, জয়দেব। এটা আমরা দেখলাম। এছাড়াও আমরা দেখব ধৈ হলায়ুদ ছিলেন তার রাজ দরবারের কবি। এটাও তোমরা জেনে রাখবে যে শুধু জয়দেব নয়, জয়দেব উল্লেখযোগ্য হলেও এর সঙ্গে আমরা দেখতে পাবো ধৈ হলায়ুদ, এই দুইজন তার দরবারের কবি ছিলেন। এটা তোমরা জেনে রাখবে, তার দরবারের কবি ছিলেন। আর জয়দেব রচনা করেন গীত গোবিন্দ, জয়দেব রচনা করেন গীত গোবিন্দ। এটা তো মাস্ট বি তোমাদেরকে মনে রাখতে হবে, কেননা এটা বিভিন্ন এক্সামে অলরেডি চলে এসেছে যে জয়দেবের লেখা একটি গ্রন্থের নাম করো যেটি হলো কি গীত গোবিন্দ। এবার আমরা দেখব 7 নম্বর কোয়েশ্চেন, সন্ধ্যাকর নন্দী।
মোস্ট ভেরি ইম্পর্টেন্ট যে 7 নম্বর কোয়েশ্চেন, সন্ধ্যাকর নন্দী সভাকবি ছিলেন কার? মদন পালের। এটা তোমরা জেনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ যে মদন পালের সভাকবি ছিলেন কে? এই সন্ধ্যাকর নন্দী। আর সন্ধ্যাকর নন্দীর লেখা একটা গ্রন্থ আমরা সবাই জানি কি? রামচরিত। এটাও আমাদেরকে মনে রাখতে হবে, সন্ধ্যাকর নন্দী রচনা করেন রামচরিত গ্রন্থ। ভেরি ইম্পর্টেন্ট যে সন্ধ্যাকর নন্দীর লেখা একটি গ্রন্থের নাম করো, সেটা হবে কি? রামচরিত। এবার আমরা আরেকটা কি পয়েন্ট এখান থেকে দেখব যে ধর্মপাল ও দেবপালের সময়ে, ধর্মপাল ও দেবপালের অধীনে এই পাল সাম্রাজ্য চরম বিকাশ লাভ করে। এটা আমরা মনে রাখবো যে কার সময়ে? ধর্মপাল এবং দেবপালের সময়ে এই পাল বংশ ব্যাপক পরিমাণে উন্নতি লাভ করেছিল। আর এই সন্ধ্যাকর নন্দীর রচনা গ্রন্থটার নাম মনে রাখবে, এটা হলো কি? রামচরিত। আর সন্ধ্যাকর নন্দী কার সভাকবি ছিলেন? তোমরা দেখবে মদন পালের। এবার আমাদের 8 নম্বর কোয়েশ্চেন, নরসিংহ দেব থেকে, যে নরসিংহ দেবের সভাকবি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। নরসিংহ দেব হলেন একজন উল্লেখযোগ্য রুলার আমাদের ভারতের ইতিহাসের। আর নরসিংহ দেবের সভাকবি ছিলেন কে? হলধর মিশ্র। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটাকে নোট ডাউন করবে যে নরসিংহ দেবের সভাকবি ছিলেন কে? হলধর মিশ্র। এবার আমরা দেখব আমাদের পরের কোয়েশ্চেন, আমাদের 9 নম্বর কোয়েশ্চেন, কৃষ্ণদেব রায়ের সভাকবি। কৃষ্ণদেব রায়ের সভাকবি কে ছিলেন? কৃষ্ণদেব রায়ের সভাকবি কে ছিলেন? গঙ্গাধর মিশ্র। গঙ্গাধর মিশ্র ছিলেন কৃষ্ণদেব রায়ের সভাকবি। আর কৃষ্ণদেব রায়ের তিনি একজন উল্লেখযোগ্য শাসকও ছিলেন আমরা জানতে পারি। আর কৃষ্ণদেব রায়ের সভাকবির নামটা তোমরা মনে রাখবে, গঙ্গাধর মিশ্র। এখান থেকে আমরা একটা কি পয়েন্ট দেখব যে কৃষ্ণদেব রায় বাবরের সমসাময়িক ছিলেন। কৃষ্ণদেব রায় কার সমসাময়িক ছিলেন? তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা বলবে যে বাবরের সমসাময়িক ছিলেন কে? এই কৃষ্ণদেব রায়। আর তাদের সময়কালটা যদি আমরা বলি 1509 থেকে 1500, এখানে 9 থেকে আমি যদি বলি 1509 থেকে 1529 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছিলেন। তাহলে সেই কারণে আমরা বলতে পারি যে কৃষ্ণদেব রায় বাবরের সমসাময়িক ছিলেন। আর তার দরবারে সভাকবি ছিলেন কে? এই গঙ্গাধর মিশ্র। এবার আমাদের পরের কোয়েশ্চেন, 10 নম্বর কোয়েশ্চেন, রাজশেখর কার সভাকবি ছিলেন? মহিপালের। ভেরি ইম্পর্টেন্ট যে রাজশেখর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর ইনি সভাকবি ছিলেন কার? এই মহিপালের। এটা তোমরা মনে রাখবে। এবার আমরা দেখব তার পরের কোয়েশ্চেন, 11 নম্বর কোয়েশ্চেন, যে চাঁদ বরদই কার সভাকবি ছিলেন? চাঁদ বরদই সভাকবি ছিলেন পৃথ্বীরাজ চৌহানের। ইনি একজন রাজপুত বংশের শাসক, ইনি খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসে। আর এই কারণে আমরা তার সভাকবির নামটা মনে রাখবো, চাঁদ বরদই হলো এনার সভাকবি। আর পৃথ্বীরাজ চৌহান হলেন একজন উল্লেখযোগ্য রাজপুত শাসক। এটা তোমরা মনে রাখবে। এখান থেকে আমরা কি আর একটা কি পয়েন্ট মনে রাখবো যে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির সাথে তিনি যুদ্ধ করেছিলেন। আমরা জানতে পারি প্রথম তরায়নের যুদ্ধ এবং দ্বিতীয় তরায়নের যুদ্ধ। আর প্রথম তরায়নের যুদ্ধে আমরা দেখতে পাবো যে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন, কিন্তু দ্বিতীয় তরায়নের যুদ্ধে তিনি মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হয়ে যান। তাহলে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির সাথে যুদ্ধ করেছিলেন, এটা তোমরা জেনে রাখবে। আর চাঁদ বরদই ছিলেন পৃথ্বীরাজ চৌহানের সভাকবি। এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন, 12 নম্বর কোয়েশ্চেন, যে সোমদেব সভাকবি কার ছিলেন? মানে সোমদেব কার সভাকবি ছিলেন? সোমদেব ছিলেন দ্বিতীয় পৃথ্বীরাজের সভাকবি। সোমদেব কার সভাকবি ছিলেন? দ্বিতীয় পৃথ্বীরাজের সভাকবি ছিলেন সোমদেব। এবার আমাদের পরবর্তী 13 নম্বর কোয়েশ্চেন, শিবাজির সভাকবি কে ছিলেন? শিবাজি এটিও একজন গুরুত্বপূর্ণ রাজা। শিবাজি সভাকবি ছিলেন কে? পরমানন্দ। এটা তোমরা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শিবাজি আমাদের ভারতের ইতিহাসের ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ শাসক। এই কারণে আমরা তার সভাকবির নামটা মনে রাখবো, পরমানন্দ তার সভাকবি ছিলেন। এবার আমাদের পরের কোয়েশ্চেন, 14 নম্বর কোয়েশ্চেন, পরাগাল খাঁ এর সভাকবি কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট পরাগাল খাঁ। এটাকে তোমরা মনে রাখবে যে পরাগাল খাঁ সভাকবি কে ছিলেন? গোবিন্দ পরমেশ্বর। এই নামটাকে তোমরা নোট করবে যে গোবিন্দ পরমেশ্বর কার সভাকবি ছিলেন? তিনি ছিলেন এই
পরাগাল খায়ের সভাকবি। তাহলে পরাগাল খায় সভাকবি কে ছিলেন? কবীন্দ্র পরমেশ্বর। তোমরা এটা মনে রাখবে। এরপরে আমাদের 15 নম্বর কোয়েশ্চেন, রাজা সুটি খায় সভাকবি কে ছিলেন? শিখর নন্দী। এটিও খুবই গুরুত্বপূর্ণ যে রাজা সুটি খায় সভাকবি কে ছিলেন? শিখর নন্দী। এই শিখর নন্দী ছিলেন রাজা সুটি খায়ের সভাকবি। এবার আমাদের তার পরবর্তী কোয়েশ্চেন, আমাদের 16 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব, ফিরদৌসী কার সভাকবি ছিলেন? ফিরদৌসী কার সভাকবি ছিলেন? আমরা জানি সুলতান মাহমুদ বা সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ বা সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? ফিরদৌসী। এটি খুবই গুরুত্বপূর্ণ একজন কবি ফিরদৌসী। আর ইনি ছিলেন কার কবি? তোমার মনে রাখবে সুলতান মাহমুদ বা সুলতান মাহমুদের সভাকবি ছিলেন কে? এই ফিরদৌসী। আর তার লেখা একটি ফেমাস গ্রন্থ রয়েছে, সেটাও আমরা এবার দেখব। আর ফিরদৌসী রচনা করেন শাহনামা। তাহলে ফিরদৌসী হলেন শাহনামার রচয়িতা। তাহলে এই শাহনামা গ্রন্থটি কে রচনা করেন? খুব ভেরি ইম্পর্টেন্ট একটি গ্রন্থ। শাহনামা গ্রন্থটি রচনা করেন এই ফিরদৌসী। তোমরা এটা মনে রাখবে যে ফিরদৌসী শাহনামা গ্রন্থের রচয়িতা। আর এই সুলতান মাহমুদ থেকে একটা কি পয়েন্ট এবার আমরা দেখব, যে সুলতান মাহমুদ প্রায় 17 বার ভারত আক্রমণ করে। তাহলে এটা তোমরা মনে রাখবে যে সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করে, এমন প্রশ্ন হলে তোমরা কতবার আনসার দেবে? 17 বার সুলতান মাহমুদ নাকি ভারত আক্রমণ করেন। এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন, 17 নম্বর কোয়েশ্চেন, আল বিরুনি সভাকবি কার ছিলেন? অর্থাৎ আল বিরুনি কার সভাকবি ছিলেন? তোমরা বলবে মোহাম্মদ গজনীর। ভেরি ইম্পর্টেন্ট এই আল বিরুনিটা। তোমরা এটা মনে রাখবে যে আল বিরুনি কার সভাকবি ছিলেন? তোমরা বলবে মোহাম্মদ গজনী সভাকবি ছিলেন কে? এই আল বিরুনি। আর আল বিরুনি গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থগুলো খুবই ফেমাস, আর এইগুলি বিভিন্ন পরীক্ষাতে আসে। তো আল বিরুনি রচনা করেন কিতাব উল হিন্দ। ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে ভিভিআই কোয়েশ্চেন যে বিভিন্ন পরীক্ষাতে এসেছে, কিতাব উল হিন্দ গ্রন্থটি কে রচনা করেন? তোমরা বলবে আল বিরুনি রচনা করেন এই কিতাব উল হিন্দ গ্রন্থটি। এছাড়াও তার আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে, যেটিও আমরা দেখব, তহকিব ই হিন্দ। এই দুটি গ্রন্থ ভেরি ইম্পর্টেন্ট আল বিরুনি থেকে। আল বিরুনি কার সভাকবি ছিলেন? তোমরা বলবে মোহাম্মদ গজনীর। এটা 1 নম্বর। আর তার দুটি গ্রন্থ আমরা জেনে রাখবো, কিতাব উল হিন্দ এবং তহকিব ই হিন্দ। এই দুটোকে তোমাদেরকে মাস্ট বি মনে রাখতেই হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষাতে এই গ্রন্থ দুটির নাম আসে। এরপরে আমাদের 18 নম্বর কোয়েশ্চেন আলাউদ্দিন খলজি থেকে, যে আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন? এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু, যাকে আমরা ভারতের তোতা পাখি বলে থাকি। তাহলে আমির খসরু, এটা মনে রাখতে হবে। আমির খসরু কার সভাকবি ছিলেন? আমির খসরু সভাকবি ছিলেন কার? আলাউদ্দিন খলজি বা আলাউদ্দিন খিলজির। আলাউদ্দিন খলজি সভাকবি কে ছিলেন? আমির খসরু। এবার আমরা এখান থেকে কিছু কি পয়েন্ট দেখব আমির খসরু থেকে। এই আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়, এটা তোমরা মনে রাখবে। আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। এটা বিভিন্ন পরীক্ষাতেও আসে যে ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। এটা তোমরা জেনে রাখবে, আমির খসরু ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। এবার আমরা তার পরবর্তী আরেকটি কি পয়েন্ট দেখবো, যে আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আমির খসরু বাদ্যযন্ত্র হিসেবে তিনি সেতার বাজাতেন। সেতার বাদক ছিলেন একজন, আমির খসরু ছিলেন একজন সেতার বাদক। এটা তোমরা মনে রাখবে যে তিনি ছিলেন সেতার বাদক। তার পরবর্তী আমরা একটা কি পয়েন্ট দেখব, তুগলকনামা বইটি। তুগলকনামা একটি গ্রন্থ। এই তুগলকনামা গ্রন্থ বইটি তিনি 1320 সালে আমির খসরু লেখেন। এই আমির খসরু একটি গ্রন্থ লেখেন, যেটি হলো কি এই তুগলকনামা। ভেরি ইম্পর্টেন্ট। আর সালটা মনে রাখবে, 1320 সালে আমির খসরু এই গ্রন্থটি লেখেন। তুগলকনামা গ্রন্থটি 1320 সালে। আর আমির খসরু যেহেতু আমাদের ইম্পর্টেন্ট, সেখান থেকে আমরা আর একটা কি পয়েন্ট দেখব, যে কাওয়ালির ঘরানা। মানে আমাদের গানের বা সঙ্গীতের অনেক ঘরানা হয়, তার মধ্যে কাওয়ালি ঘরানা হলো একটি উল্লেখযোগ্য ঘরানা। আর এই কাওয়ালি ঘরানা নির্মাণের জন্য তাকে, অর্থাৎ আমরা এই আমির খসরুকে কাওয়ালির পিতা বলা হয়। তোমরা মনে রাখবে যে কাওয়ালির পিতা কাকে বলা হয়? এই
আমির খসরুকে আমরা কাওয়ালির পিতা বলে থাকি, কেননা তিনি কাওয়ালি ঘরানার নির্মাণ করেছিলেন। এই কারণে আমরা তাকে কাওয়ালির পিতা বলি। এটা তোমরা নোট ডাউন করবে যে কাওয়ালির পিতা আমরা কাকে বলি। কাওয়ালির পিতা আমরা বলি আমির খসরুকে কাওয়ালির পিতা বলা হয়, কেননা তিনি এই কাওয়ালি নামক এই ঘরানাটা তিনি উদ্ভব ঘটিয়েছেন। এর পরবর্তী আমরা দেখব আমাদের 19 নম্বর কোয়েশ্চেন আকবর থেকে। আকবরের সভাকবি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট আকবর, কেননা আকবর আমাদের মুঘল সম্রাটের একজন উল্লেখযোগ্য শাসক। আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবুল ফজল কার সভাকবি ছিলেন? তোমরা এটা মনে রাখবে যে আবুল ফজল ছিলেন এই আকবরের সভাকবি। আকবরের সভাকবি আমি এখানে স্টার দিয়ে দিলাম তোমাদের। 19 নম্বর কোয়েশ্চেনে আমাদের আকবরের সভাকবি কে ছিলেন? আবুল ফজল ছিলেন আকবরের সভাকবি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার এই আবুল ফজল কিছু গ্রন্থ লেখেন। এই গ্রন্থগুলির নাম বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং ভবিষ্যতেও আসার চান্স প্রবল, এটা আমরা জানি। এই গ্রন্থ থেকে কোয়েশ্চেন হয়, আর আমরা আবুল ফজল থেকে গ্রন্থ দেখব। এই আবুল ফজল ফার্সি ভাষা তিনি আকবরনামা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আকবরনামা, আমরা মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়তে গেলেই আমরা এই আকবরনামা গ্রন্থের বিবরণ পাই যে এই আকবরনামা গ্রন্থটি কে রচনা করেন। তোমরা বলবে কি? আবুল ফজল, যিনি ছিলেন আকবরের সভাকবি, তিনি এই আকবরনামা গ্রন্থটি রচনা করেন। এটা তোমরা মনে রাখবেন। আর কোন ভাষাতে? তিনি ফার্সি ভাষাতে এটি রচনা করেন, এটাও তোমরা মাথায় রাখবে যে আবুল ফজল ফার্সি ভাষাতে আকবরনামা গ্রন্থটি রচনা করেন, আর তিনি ছিলেন আকবরের সভাকবি। আমরা আর একটা গ্রন্থ এখান থেকে দেখব যে আইনি আকবরী। এই আইনি আকবরী এটিও খুবই ফেমাস একটা গ্রন্থ। এই দুটো গ্রন্থর নাম আমাদেরকে মনে রাখতেই হবে যে আকবরনামা এবং আইনি আকবরী গ্রন্থটি রচনা করেন কে? আবুল ফজল। আবুল ফজল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবুল ফজল রচনা করেন দুটি গ্রন্থ, আকবরনামা এবং আইন-ই আকবরী। এই গ্রন্থটি তোমরা মনে রাখবে বা নোট করে রাখবে যে আবুল ফজল রচনা করেন কোন দুটি গ্রন্থ। তোমরা মনে রাখবে যে আবুল ফজল রচনা করেন ফার্সি ভাষাতে আকবরনামা এবং আইন-ই আকবরী গ্রন্থটি তিনি রচনা করেন। আর আবুল ফজল ছিলেন আকবরের সভাকবি। এবার আমরা দেখব 20 নম্বর কোয়েশ্চেন শাহজাহান থেকে। শাহজাহানের সভাকবি কে ছিলেন? আব্দুল হামিদ। আর এটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা শাহজাহান আমাদের মুঘল স্থাপত্য শৈলী, শাহজাহানকে সময়কালকে স্বর্ণযুগ বলা হয়। আর শাহজাহানের যিনি সভাকবি ছিলেন তিনি হলেন আব্দুল হামিদ। এই কারণে আমরা তার নামটাকে মনে রাখবো যে শাহজাহান মুঘল স্থাপত্যর একজন অন্যতম জনক, আর মুঘল স্থাপত্য শৈলীর তার সময়কালকে স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত করা হয়। আর শাহজাহানের সময় সভাকবি ছিলেন কে? আব্দুল হামিদ। এছাড়াও শাহজাহানের রাজসভায় সভাকবি ছিলেন কে? জগন্নাথ পণ্ডিত এবং লাহারি। লাহারি এবং আরো দুজন ব্যক্তি ছিলেন শাহজাহানের সভায়, জগন্নাথ পণ্ডিত এবং লাহারি। এই দুজনের নাম তোমরা মনে রাখবে যে শাহজাহানের সভাকবি উল্লেখযোগ্য সভাকবি ছিলেন কে? আব্দুল হামিদ। এছাড়াও শাহজাহানের রাজসভার সভাকবি আরো দুজন ব্যক্তি ছিলেন, তারা হল জগন্নাথ পণ্ডিত এবং লাহারি। তোমরা এই নামগুলোকেও মনে রাখবে। আব্দুল হামিদ, জগন্নাথ পণ্ডিত এবং লাহারি ছিলেন শাহজাহানের সভাকবি। এর পরবর্তী আমাদের 21 নম্বর কোয়েশ্চেন কুতুবউদ্দিন আইবক থেকে। কুতুবউদ্দিন আইবকের সভাকবি কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক আমাদের ভারতের ইতিহাসের তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কেননা তিনি এই ভারতের বুকে সর্বপ্রথম দাস বংশের সূচনা ঘটান। আমাদের 21 নম্বর কোয়েশ্চেন কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবকের সভাকবি কে ছিলেন? হারুন নিজমি। এই নামটাকে তোমরা মনে রাখবে যে হারুন নিজমি ইম্পর্টেন্ট, কেননা কুতুবউদ্দিন আইবক ভারতের সর্বপ্রথম দাস বংশের প্রতিষ্ঠাতা বা সূচনা করেন। আর এই কুতুবউদ্দিন আইবকের সভাকবি ছিলেন কে? হারুন নিজমি। এই কারণে তার নামটাকে আমরা মনে রাখবো। আমরা কুতুবউদ্দিন আইবক থেকে এবার কি পয়েন্ট দেখবো যে কুতুবউদ্দিন আইবক হলেন এই দাস বংশের প্রতিষ্ঠাতা। কুতুবউদ্দিন আইবক হলেন দাস বংশের প্রতিষ্ঠাতা, এটা তোমরা মনে রাখবে যে দাস বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবক। আবার আরেকটা কুতুবউদ্দিন আইবক থেকে আমরা কি পয়েন্ট দেখব? কুতুবউদ্দিন আইবক চৌগান বা পোলো খেল থেকে। এটা তোমরা পরীক্ষাতে দেখতেই পাবে। মনে রাখবে যে কোন শাসক চৌগান বা পোলো খেলতে গিয়ে মারা যান। তোমরা বলবে যে কুতুবউদ্দিন আইবক। সালটাও তোমরা মনে রাখবে 1200
সালে তিনি মারা যান। চৌগান বা পোলো খেলতে গিয়ে দাই বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক 1210 সালে তিনি মারা যান। কুতুবউদ্দিন আইবক কত সালে মারা যান আমরা বললাম তোমাদের, কুতুবউদ্দিন আইবক 1210 সালে মারা যান, এটা তোমরা মনে রাখবে। আর কোন খেলা করতে গিয়ে? চৌগান বা পোলো খেলা করতে গিয়ে তিনি মারা যান। এটা বিভিন্ন পরীক্ষাতে তোমরা দেখতে পাবে যে চৌগানও থাকে কোথাও, কোথাও পোলো থাকে, সেই কারণে তোমরা দুটোই মনে রাখবে, চৌগান এবং পোলো এই দুটি একই নাম। এবং এই চৌগান বা পোলো খেলতে গিয়ে তিনি 1210 সালে মারা যান। আর তিনি ছিলেন এই দাস বংশের প্রতিষ্ঠাতা, তোমরা এটাও মনে রাখবে। এবার আমাদের 22 নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ আজকের শেষ কোয়েশ্চেন, জিয়াউদ্দিন বারুনী সভাকবি ছিলেন কার? অর্থাৎ জিয়াউদ্দিন বারুনী কোন রাজার সভাকবি ছিলেন? ফিরোজ শাহ তুগলকের। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিয়াউদ্দিন বারুনী, কেননা তিনি একটি গ্রন্থ লিখেছিলেন তারিকি ফিরোজ শাহী। এটা আমরা বিভিন্ন পরীক্ষাতে দেখতে পারি যে তারিকি ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতাকে এই জিয়াউদ্দিন বারুনী হলো এই তারিকি ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা। এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষাতে আসে, এই কারণে জিয়াউদ্দিন বারুনীর নামটাকে আমাদের মনে রাখতেই হবে। আর জিয়াউদ্দিন বারুনী কার সভাকবি ছিলেন? ফিরোজ শাহ তুগলকের সভাকবি ছিলেন কে? জিয়াউদ্দিন বারুনী, তোমরা এই নামটাকে মনে রাখবে। আর এই জিয়াউদ্দিন বারুনীর লেখা আমরা গ্রন্থটা এবার দেখবো, তারিক-ই ফিরোজ শাহী। এই তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থটি রচনা করেন কে? জিয়াউদ্দিন বারুনী। তাহলে বারুনীর লেখা গ্রন্থ হলো কি? তারিক-ই ফিরোজ শাহী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে যে তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা হলেন কে? এই বারুনী, অর্থাৎ জিয়াউদ্দিন বারুনী হলেন এই তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা। আর এই জিয়াউদ্দিন বারুনী কার সভাকবি ছিলেন? তোমরা মনে রাখবে, ফিরোজ শাহ তুগলকের। আর এখান থেকে আমরা আর একটা কি পয়েন্ট দেখবো, এই ফিরোজ শাহ তুগলক, ফিরোজ শাহকে এই সুলতানি যুগের আকবর বলা হয়। তোমরা এটা মনে রাখবে যে সুলতানি যুগের আকবর আমরা কাকে বলি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা ছোটকাল থেকে এটা জেনে আসছি যে সুলতানি যুগের আকবর বলা হয় কাকে? এই ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর। এটা তোমরা মনে রাখবে যে সুলতানি যুগের আকবর আমরা কাকে বলি? ফিরোজ শাহ তুগলককে। আর ফিরোজ শাহ তুগলকের সভাকবি কে ছিলেন? এই জিয়াউদ্দিন বারুনী। আর জিয়াউদ্দিন বারুনীর লেখা একটি গ্রন্থ হলো কি? তারিক-ই ফিরোজ শাহী। এটা খুবই ফেমাস একটি গ্রন্থ। তাহলে আমি আজ এই ক্লাসটির মাধ্যমে তোমাদের ভারতের ইতিহাসের বিভিন্ন উল্লেখযোগ্য রাজাদের সভাকবি সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের এটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না, একটা লাইক করবে এবং বন্ধুদের মাঝে ক্লাসটিকে শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রতিনিয়ত ক্লাসগুলো পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ক্লাসে।